বাংলাদেশ বেতার কুমিল্লা। প্রিয় শ্রোতা, কৃষি বিষয়ক ফোন-ইন অনুষ্ঠান থেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন? আমাদের আজকের বিষয় কুমিল্লা জেলার স্বাদুপানির চিংড়ি চাষের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ করণীয়। আমাদের সাথে সম্মানিত অতিথি স্টুডিওতে উপস্থিত আছেন অশোক কুমার দাস, সহকারী পরিচালক, জেলা মৎস্য দপ্তর কুমিল্লা। আর উপস্থাপনা আছি আমি মোহাম্মদ মহসিন মিজি। বন্ধুরা, অনুষ্ঠান চলাকালে আপনাদের কোনো প্রশ্নের উত্তর জানতে ফোন করুন এই নম্বরে 013309504221, পাশাপাশি ইমেল বা ফেসবুকে যোগাযোগ করতে পারবেন। আমাদের ইমেল অ্যাড্রেস bbkumilla2009@gmail.com এবং ফেসবুক আইডি www.facebook.com/বাংলাদেশ বেতার কুমিল্লা। এছাড়াও অনুষ্ঠানটি বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতারে শুনতে পাবেন। শ্রোতা বন্ধুরা, বিশ্ব মানচিত্রে একখণ্ড আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। আমাদের দেশটি সত্যিকারই পৃথিবীর অনেক দেশের তুলনায় অনেক সুন্দর। এর অন্যতম উদাহরণ হলো আমাদের বাংলাদেশে হাওর বাওর, খাল বিল, পুকুর এবং জলাশয় সবকিছুই এখানে রয়েছে। আরেকদিকে মানুষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই বিশাল জনগোষ্ঠীকে খাদ্য এবং পুষ্টি চাহিদা মেটানোর জন্য বাংলাদেশের কৃষি বিজ্ঞানীরা, মৎস্য বিজ্ঞানীরা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেই স্রোতধারায় বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বিশেষ করে মৎস্য বিজ্ঞানীদের বিভিন্ন অত্যাধুনিক পদ্ধতি উদ্ভাবনের ফলে বাংলাদেশে মৎস্য চাষের মধ্যে একটা বিপ্লব হয়েছে। তো আসুন আমরা এই বিস্তারিত বিষয় আজকে জেনে নিব। আমাদের সাথে সম্মানিত অতিথি স্টুডিওতে উপস্থিত আছেন কুমিল্লা জেলার সহকারী পরিচালক, জেলা মৎস্য দপ্তরের অশোক কুমার দাস। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আপনাকেও ধন্যবাদ। আমি ভালো আছি এবং আশা করি আপনিও ভালো আছেন। এবং আজকে আমাদের যারা এই অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি, কারণ আজকের যে বিষয়বস্তু এটা আমাদের কুমিল্লা জেলায় যদিও নতুন, কিন্তু এটার অনেক বেশি ভবিষ্যৎ রয়েছে। ধন্যবাদ আপনাকে, আবারও স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। তো আপনার কাছে আমার আজকে প্রথমেই যে বিষয়টি জানার আছে এবং আমার প্রথম যে প্রশ্নটি থাকবে সেটি হলো, স্বাদু পানির চিংড়ি বলতে আমরা কি বুঝি? ধন্যবাদ। আসলে আমরা স্বাদু পানির চিংড়ি বলতে বুঝি যে সমস্ত চিংড়ি অর্থাৎ অমেরুদণ্ডী প্রাণী যারা আমাদের মিঠা পানিতে বসবাস করে জীবন কাটায় এবং হয়তো তার নির্দিষ্ট কোনো জীবনচক্রের একটা সময়ে সে একটু লবণাক্ত পানিতে যায়। তবে স্বাদু পানির চিংড়ি বললে আমরা সবচেয়ে আগে যার নামটি আমরা উচ্চারণ করব সেটা হলো গলদা চিংড়ি। যেই গলদা চিংড়ি আমরা ইংরেজিতে বলে থাকি মাইক্রোবেকিয়াম রোজেনবার্গি। এটা হলো সবচেয়ে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ একটা চিংড়ির একটা প্রজাতি, যেখানে আমাদের বৈদেশিক মুদ্রা বলেন, কর্মসংস্থান বলেন এবং আমাদের এই সুস্বাদু পণ্যটি উৎপাদনের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজনীয় সেই গলদা চিংড়ি, যার বাণিজ্যিক গুরুত্ব বিবেচনা করেই আমরা এর সম্প্রসারণ, চাষের যে সম্প্রসারণ সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে। সত্যি আপনি বরাবরই চমৎকার চমৎকার তথ্য উপাত্ত তুলে ধরেন বেতারের বিভিন্ন অনুষ্ঠানে। আপনাকে স্বাগত জানাচ্ছি আবারও। আমার এবারের প্রশ্ন, স্বাদু পানির চিংড়ির প্রজাতি মূলত কয়টি? এর মধ্যে কোনটি চাষ হয় এবং কেন চাষিরা এটা চাষ করবে, মানে এই বিষয়টা যদি একটু বলেন। ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি স্বাদু পানির চিংড়ি বা মিঠা পানির চিংড়ি যেটাই বলি না কেন, এই চিংড়ি সাধারণত আমাদের মিঠা পানিতে, যেখানে লবণাক্ততা একেবারেই নাই বললেই চলবে, তো এই ধরনের প্রজাতি আমাদের চিংড়ির রয়েছে। তাছাড়াও আমাদের লবণাক্ত পানিতে যে চিংড়িগুলো থাকে সেই চিংড়িগুলোও কিন্তু আমাদের চিংড়িরই অংশ। তবে আমি প্রথমেই বলি যে আমরা বিশ্বে কিন্তু এখন পর্যন্ত 475টা প্রজাতির চিংড়ি রয়েছে, আর তার মধ্যে মাত্র কিন্তু 63টা প্রজাতি আমাদের বাংলাদেশে বিদ্যমান। এর মধ্যে 27টা প্রজাতি হলো আমাদের স্বাদু পানির চিংড়ি বা মিঠা পানির চিংড়ি, আর বাকি 36টাই কিন্তু হলো
আমরা লবণাক্ত জি পানি ধন্যবাদ। আমরা আবারও আসছি আপনার কাছে, একটু ফোনটা ধরে নিই। জি আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ উমর সানি, ধরণীপাড়া, ইলিয়টগঞ্জ, মুরাদনগর থেকে বলছিলাম। জি ওমর সানি ভাই, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, আপনার প্রশ্নটি করেন। যে আমার প্রশ্ন হচ্ছে, অনেক সময় আমাদের পুকুরগুলিতে যে চিংড়ি পাওয়া যায়, তো এই চিংড়িগুলিতে আমরা যে অন্যান্য মাছ চাষ করি, ওই মাছের তেলাপিয়া অন্যান্য মাছ থাকে, ওই মাছের জন্য আমরা যে খাবার দিই, হুম। চিংড়ির জন্য কি একই খাবার দিব না অন্য কোনো খাবার দিব? কি খাবার দিলে ভালো হয়? ওকে। জি আপনাকে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। হ্যাঁ, আমাদের আলোচনায় উনি যেহেতু আছেন, হ্যাঁ, এক ফাঁকে ওনার এই প্রশ্নের হুম, জি। উত্তর দেয়া যাবে। আমরা যখন একটু চাষ পদ্ধতি নিয়ে হুম। কথা বলবো, যে আপনারা জেনে থাকবেন, সেটা হলো যে আমাদের এই দাউদকান্দি, বিশেষ করে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার যেই জায়গার উনি মানুষ, সিলেটগঞ্জের, জি। সেখানে কিন্তু একটা বেসরকারি গলদা চিংড়ির হ্যাচারি রয়েছে আচ্ছা। এবং ওনারা খুব বিগত ২ বৎসর খুব সফলতার সাথেই কিন্তু হুম। গলদার পিএল উৎপাদন এটা করেছে। দাউদকান্দির কোন এলাকাটায়? ইলিয়টগঞ্জ আচ্ছা। এলাকায়। তো রায়পুরের কাছাকাছি। জি। রায়পুর এবং ইলিয়টগঞ্জের মাঝামাঝি, এবং জি। এটা একটা বেসরকারি সংস্থা সিসিডিএ। জি। ওনারা পরিচালনা করে থাকেন এবং অনেক সময় টেকনিক্যাল বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনা হয়, আমরাও পরিদর্শন করি এবং জি। গত সিজনে, বিশেষ করে এই ২৫ এর যে সিজনটা গেল জি। মার্চ এপ্রিল থেকে, এই সময়ে ওনারা কিন্তু বেশ ভালো পরিমাণ হুম। গলদা চিংড়ির পিএল তৈরি করেছেন। কারণ জি। গলদা চিংড়ি চাষ করতে হলে তো আমার প্রয়োজন হলো পোনা, গলদার পোনা। হুম। আর এই পোনার উৎসই হলো আমাদের হ্যাচারি আর হলো প্রাকৃতিক উৎস। জি। তো প্রাকৃতিক উৎস থেকে অনেক সময় দেখা যায় যে বিধি নিষেধের কারণে সেগুলা আমরা সেইভাবে চাষীদেরকে আহরণের আমরা নিরুৎসাহিত করে জি। থাকি। আমাদের বেসরকারি পর্যায়ে এবং সরকারি পর্যায়েও কিন্তু কুমিল্লা জি। জেলায় আমাদের মৎস্য বীজ উৎপাদন খামার জাঙ্গালিয়া কুমিল্লাতে একটা গলদা চিংড়ির হ্যাচারি রয়েছে জি। ছোট পরিসরের। এবং আমি বলবো আমি সৌভাগ্যবান। আমি গত ২৪ এবং ২৫ এই ২ টা সিজন কিন্তু আমি সেটাকে জি। পরিচালনা করেছি। আমার ফলাফলও ভালো এবং সেখান জি। থেকে আমাদের চাষীরা পিএল নিয়ে তারা চাষে দিয়েছে জি। এবং রেজাল্টও ভালো। সুতরাং এই সরকারি বেসরকারি মিলিয়ে যে হ্যাচারিগুলো রয়েছে, হুম। সেই হ্যাচারিগুলোতে যেই চিংড়ির পিএল আমরা গুণগত মানসম্পন্ন তৈরি করতে পারি এবং জি। সেটা যদি আমরা চাষীদেরকে আমরা উদ্বুদ্ধ করি যে চিংড়ি কিন্তু মাছের কার্প জাতীয় মাছের পাশাপাশি কিন্তু জি। চাষ করা যাচ্ছে। জি। এই ভদ্রলোক যেটা বললেন যে অনেক ভালো, যে উনি নিশ্চয়ই হুম। চাষের সাথেই জড়িত। ফলে আপনি যদি মনে করেন যে আমি এককভাবে গলদা চিংড়ির চাষ করব, তাহলে জি। কিন্তু তার বয়স অনুযায়ী তার নির্দিষ্ট খাবার রয়েছে। রয়েছে। যে জি। আমি জুভেনাইল অবস্থায় তাকে কি খাওয়াবো হুম। এবং জুভেনাইল পর থেকে আমি অ্যাডাল্ট হওয়া পর্যন্ত কোন ধরনের খাবার খাওয়াবো, জি। এবং আমরা পিএল থেকে যখন জুভেনাইল করব, পিএল এর জন্য আমরা কি খাওয়াবো, এরকম আলাদা আলাদা আমাদের যে খাবার রয়েছে, নার্সারি রয়েছে এবং গলদার স্টার্টার রয়েছে, সেই খাবারগুলো কিন্তু বাণিজ্যিকভাবেই তৈরি হচ্ছে। জি। জি। চিংড়ির জন্য আলাদা খাবার এবং মাছের জন্য আলাদা জি। খাবার। ফলে আপনি যখন একক চাষে যাবেন, তখন অবশ্যই আপনাকে চিংড়ির খাবারের প্রতি জি। বিশেষ করে আমাদের নজর দিতে হবে, যাতে চিংড়িকে উদ্দেশ্য করেই আমরা শুধুমাত্র চিংড়ির জন্য তৈরি। কারণ জি। এখানে প্রোটিনের একটা বিষয় রয়েছে। জি। আমরা যেই খাবার ব্যবহার করব, খুব প্রোটিন সমৃদ্ধ খাবার হতে হুম। হবে, যে ৩০% যাতে প্রোটিন থাকে। আবার কার্পের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আমাদের ২৪-২৫% হলেও জি। কিন্তু আশানুরূপ ফল পাওয়া যায়। জি। ফলে সেই প্রোটিন সমৃদ্ধ খাবার বিভিন্ন যে ব্র্যান্ডের আছে বাজারে, হুম। আমরা প্রতি বছরই কিছু না কিছু আমাদের ব্র্যান্ডের যে খাবারগুলো আছে, বিশেষ করে জি। সেগুলো আমরা পরীক্ষা-নিরীক্ষা করি আমাদের নিজস্ব ল্যাবে। জি। ঢাকাতে পাঠাই অথবা চিটাগং এ পাঠাই। সেখানে আমরা প্রোটিন যে পার্সেন্টেজ সেটা আমরা দেখি। জি। অন্যান্য যে টেস্ট গুলো আছে সেগুলোও করি এবং ওই খাবারে কোন ধরনের দূষিত পদার্থ আছে কিনা হুম। তার জন্য আমরা হেভি মেটালেরও কিন্তু পরীক্ষা-নিরীক্ষা করি। জি। ফলে এই খাবারগুলো গ্রহণযোগ্য। ফলে আপনি যখন মিশ্র চাষ করবেন, যে মাছের সাথে চিংড়ি করবেন, তখন হয়তো আপনাকে খেয়াল করতে হবে যে মুখ্য ফসল কোনটা। যদি জি। চিংড়ি মুখ্য ফসল হয়, তাহলে চিংড়ির খাবারের দিকে আমাদের বেশি নজর দিতে হবে। আর যদি দেখা যায় যে না, কার্পের পাশাপাশি আমি সাথী ফসল হিসাবে হুম। গলদা চিংড়ি চাষ করব, সেক্ষেত্রে দেখা যাবে যে কার্পের খাবারটার প্রতি আমাদের বেশি নজর দিতে হবে। জি। আর মজার বিষয় হলো, এই মাছ বলেন চিংড়ি বলেন, তাদেরকে কিন্তু ২ ভাবে কিন্তু খাবার দিতে হয়। আচ্ছা। কারণ চিংড়ি যেহেতু নিশাচর প্রাণী, বিশেষ করে হুম। গলদা চিংড়ি, এবং তারা সবকিছুই খেতে পারে হুম। এবং তারা যদি দুর্বল
কোনো গলদা চিংড়ি তার পাশে আসে, তে কিন্তু হুম। স্বজাতি ভুজি, হুম, ফলে তার খাবারেরও কিন্তু কমতি থাকতে পারবে না। থাকতে পারবেন। ফলে আমরা দিনের বেলা আমরা কার্পের জন্য খাবার দিতে পারি, আবার হুম, সন্ধ্যার পরে আমরা চিংড়ির জন্য খাবার দিতে পারি। হুম, ফলে তাদের ভিতরে প্রতিযোগিতাও দেখা যাবে যে একটু কম হবে। হুম, ফলে এইভাবে কিন্তু আমি বললাম যে মানে চাষী উনি যদি ব্যক্তিগতভাবেও আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা আরো সুন্দরভাবে ওনাকে বুঝিয়ে দিতে পারবো। তবে বিষয় হলো যে আপনি কোনটা গুরুত্ব দিচ্ছেন। হুম, যদি গলদা চিংড়ি চাষটাকে বেশি গুরুত্ব দেন, যে না এটাই আমার মুখ্য ফসল, তাহলে গলদা চিংড়িকে কেন্দ্র করে আপনাকে হুম, হুম, গলদার যে খাবার সেই খাবারটা দিতে হবে। ব্যবহার করতে হবে। আর যদি কার্প জাতীয় মাছের সাথে করেন, সেই ক্ষেত্রে আপনি যদি একটু কম গুরুত্ব দিয়েও যদি হ্যাঁ। মানে চিংড়ি চাষ করেন, সেখানেও কিন্তু ভালো ফল আসবে। আচ্ছা। সানি ভাই, আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে প্রশ্ন করার জন্য, আমাদের সাথে যুক্ত থাকার জন্য। তো আমরা আলাপ করতেছিলাম যে স্বাদুপানির চিংড়ির প্রজাতির বিষয়টা, আর ওই যে চাষীরা কেন এই গলদা চিংড়ি চাষ করবে এই হ্যাঁ, বিষয়ে আলাপ এটা এটা করতেছিলাম। এটা হ্যাঁ, চাষীরা কেন করবে দেখেন, হুম, গলদা এমন একটা প্রজাতি যার যদি বাণিজ্যিক ভ্যালু আপনি খেয়াল করেন, দেখবেন যে মাছের চেয়ে অন্তত ৪-৫ গুণ বেশি কিন্তু আমরা হুম, এটার দাম পাচ্ছি। জি, এখন আপনার কুমিল্লার বাজারেও দেখবেন হুম, হুম, যে ১০টা-১২টায় যেই গলদা চিংড়ি বিক্রি হচ্ছে, হুম, সেগুলো ১,০০০-১,২০০ টাকা, জি, এবং ২০-২৫টা যেটা আছে সেটার হুম, ন্যূনতম ৭০০-৮০০ টাকা। সুতরাং বাজার মূল্যের দিক দিয়ে হুম, অবশ্যই সেটা আমার সবচেয়ে বেশি হুম, গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় খেয়াল করেন যে এটার চাষ পদ্ধতি কিন্তু অত জটিল না, হুম, এবং আমরা সেটা মাছের সাথে চিংড়ি আমরা একসাথে চাষ করতে পারি। জি, শুধুমাত্র একটা জিনিস খেয়াল রাখতে হয়, সেটা হলো যে কার্প জাতীয় মাছের যেগুলো উপরের স্তরের বা মধ্য স্তরের সেই মাছগুলো রেখে হুম, আমরা নিচের স্তরের কালীবাউস বলেন, ঘনিয়া বলেন, মৃগেল বলেন, কারফিউ বলেন, এগুলা একটু মজুত করব না। হুম, না করে সেই জায়গায় যদি আমি গলদা চিংড়ি ধরেন কেউ হয়তো একর প্রতি ২,০০০-২,৫০০ করবে কার্পের সাথে, হুম, আবার একক চাষের ক্ষেত্রে কেউ দেখা যাবে যে একর প্রতি ৬,০০০ থেকে ১০,০০০ও কেউ হুম, মজুত করতে পারে। তাহলে সেই পদ্ধতিতে যদি করা হয় এবং আপনার যেই যত্ন আপনি মাছের জন্য করেন, গলদার জন্য সেই যত্নই করবেন। হুম, শুধুমাত্র একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যেহেতু গলদা চিংড়ি প্রতি মাসেই তার খোলস পাল্টায় পাল্টায় বড় হয়, সেই জন্য তার খোলস পাল্টানোর জন্য তাকে কিছু আশ্রয়স্থল আপনি আপনার পুকুরে জি, রাখবেন। জি, আর না হয় একেবারে মাছের মতোই সেটার চাষ। ফলে হুম, এটা সহজ, বাজার মূল্য বেশি, চাষ পদ্ধতি সহজ, এবং আপনার অন্যান্য চিংড়ির চেয়ে আপনার বাগদার চেয়ে দেখা যাবে যে তার যে রোগ আক্রান্ত হওয়ার প্রবণতাটাও কম। হুম, আবার হলো যে এই কুমিল্লা জেলার আপনি যেই উপজেলাতেই যান, তার মাটি বলেন, পানি বলেন, তার জলবায়ু বলেন, হুম, এবং যেই পরিবেশ, সমস্ত মিলিয়ে তার একটা সুযোগ আছে। হ্যাঁ, কারণ আমাদের একটা বদ্ধ ধারণা যে এই গলদা চিংড়ি মনে হয় এটা দক্ষিণাঞ্চলের বিষয়। হ্যাঁ, দক্ষিণাঞ্চলের মানুষ সেটা চাষ করবে, যেমন হুম, খুলনা বলেন, সাতক্ষীরা বলেন, বাগেরহাট বলেন, হ্যাঁ ওখানে পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল, যশোর এই সমস্ত হুম, ভাবে যে এই অঞ্চলের মানুষই মনে হয় এটা চাষ করবে। হ্যাঁ, এখন ওখানেই বেশি উৎপাদনটা হচ্ছে। আপনি যদি এক বাগেরহাটের কথাই ভাবেন, তাহলে দেখা যাবে যে আমাদের শুধুমাত্র দেশে যেই গলদা চিংড়ির উৎপাদন হয়, হুম, হুম, তার ৬০-৭০ ভাগ আপনার ওখানেই কিন্তু তৈরি হচ্ছে। আচ্ছা, তাহলে বাকি দেশে, সারা দেশেই কুমিল্লা সহ সব জায়গায় এটার সুযোগ আছে। হ্যাঁ, তাহলে সুযোগ থাকলে আমরা কেন সেটা ব্যবহার করব না? হুম, ফলে এই সমস্ত জিনিস বিবেচনা করলে আমাদের চাষীরা অবশ্যই এগিয়ে আসা উচিত, যাতে তারা অর্থনৈতিকভাবে লাভবান হন। এবং সেটার বাচ্চাদের ক্ষেত্রে দেখেন যে ওদের কিন্তু চিংড়ির কথা শুনলেই ওর কিন্তু ইচ্ছা করে, হ্যাঁ ইচ্ছা আজকে করে, আমি চিংড়ি দিয়ে খাবো। হুম, হ্যাঁ, হুম, বাজারে গেলে এটা মনে হয় যে এটা খুব দামি একটা জিনিস, এবং দামি, আমরা বলি হ্যাঁ, হ্যাঁ, যেটাকে আমরা হোয়াইট গোল্ড বলি, আসলেই সাদা দামি, সোনা বলি। আসলেই দামি, হ্যাঁ, সাদা সোনা বলি। হুম, ফলে আমরা চাষী যারা চাষ করবেন তারা যেমন লাভবান হবেন, আমাদের দেশের মানুষ তারাও সেটা খেতে পারবে, এবং আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। জি, বিগত সময়ে আমরা যা এখন বর্তমানে আমরা অর্জন করছি রপ্তানি করে, তার চেয়ে দেখা যাবে দ্বিগুণ ৩ গুণ পর্যন্ত হুম, আমরা রপ্তানি আয় বাড়াতে পারবো, শুধুমাত্র গলদা চিংড়ি হুম, আপনার বিদেশে পাঠিয়ে। তাইলে এই সমস্ত জিনিস বিবেচনা করলে এমনি আমরা অনুধাবন করতে পারি যে না, আমরা সেই জন্যই আমাদের চাষীদের গলদা চিংড়ি চাষ করা গলদা উচিত। চিংড়ি চাষ চাষ করা উচিত। আহ, চমৎকার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবারে জানবো যে আমি যদি ভুল না করি যে সারা বাংলাদেশে মাছ উৎপাদনে কুমিল্লা সম্ভবত দ্বিতীয় অবস্থানে আছে। দ্বিতীয় অবস্থা। তো যেহেতু আমরা অনুষ্ঠানটিও করছি কুমিল্লা বেতার কেন্দ্রে, তো এবার আমি জানবো যে কুমিল্লা জেলায় গলদা চিংড়ির যে বর্তমানে চাষ হয় কিনা
আর কোন কোন এলাকায় হয় এই বিষয়ে যদি একটু বলতে। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা গলদা চিংড়ি চাষ কুমিল্লা জেলার ক্ষেত্রে এই গুটি কয়েক উপজেলা, আপনি যদি লাকসাম, নাঙ্গলকোট, ওইদিক দিয়ে চান্দিনা, আপনার এই দাউদকান্দি, বিশেষ করে যেহেতু ওই আপনাকে আগেই বললাম যে ওখানে একটা বেসরকারি হ্যাচারি রয়েছে, এই মানে আমাদের কুমিল্লা জেলার 17টা উপজেলার মধ্যে 14 গ্রাম, জি। এই 5-7টা উপজেলায় কিন্তু বর্তমানে হচ্ছে। এবং আমি অনেক চাষির নাম বলতে পারবো যারা আপনার অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন, তারা কারিগরি সহায়তা আমাদের কাছ থেকে নিচ্ছেন, যখন যেটা প্রয়োজন সেইভাবে আমরাও পরামর্শ দিচ্ছি। এবং আপনি মানে শ্রোতা বন্ধু সবাই আপনারা শুনে থাকবেন, বা না শুনলেও আমি বলছি, সেটা হলো কিন্তু লাকসামেরই মিস্টার বাবুল নামে একজন চাষি বিগত কয়েক বছর আগে শুধু গলদা চিংড়ি চাষ করে এই অঞ্চলে সে কিন্তু আপনার জাতীয় পদক পেলেন। তাহলে তার চাষ পদ্ধতি, তার যে জ্ঞান, তার যে আপনার ম্যানেজমেন্ট খুবই গ্রহণযোগ্য। এবং এই চাষি কিন্তু আমাকে কিছুদিন আগে অফিসে আসছিলেন, উনি বলে গেলেন যে উনি ফেনী অঞ্চলের যারা চাষি, যারা আগ্রহ দেখাচ্ছে, তাদেরকেও কিন্তু উনি পরামর্শ দিচ্ছেন এবং কিছুদিনের ভিতর উনি হারভেস্ট করবেন, সেই চিংড়িটা ধরবেন। তাহলে আমি বললাম যে অবশ্যই আমি উপস্থিত থাকবো, আপনার কয়টায় গ্রেড হয়, হ্যাঁ, এবং এটা কোথায় আপনি পাঠান। উনি বললেন যে রপ্তানির জন্য অনেক সময় ওনার প্রক্রিয়াজাত কারখানায় পাঠায় দেয়, চিটাগাং পাঠায়। ফলে দেখেন এই অল্প কিছু সংখ্যক হলেও কিন্তু আমাদের এই কুমিল্লাতে কিন্তু এটার মানে চাষ পদ্ধতি বা আমাদের চাষ কিন্তু শুরু হয়েছে। আমরা সার্বিকভাবে যে গত 23-24-এর পরিসংখ্যানও দেখেছি যে আমাদের কুমিল্লাতে খুবই নগণ্য, কারণ আমাদের দেশে প্রায় 57,000 মেট্রিক টনের উপর এখন গলদার উৎপাদন। সেই ক্ষেত্রে মাত্র 30 মেট্রিক টন কুমিল্লা জেলায় উৎপাদন হচ্ছে। ফলে আমাদের সুযোগ আছে, সম্ভাবনা আছে, আমরা সেটা খুব মানে ইচ্ছা করলেই করতে পারি। আসসালামু আলাইকুম, কে বলছেন? জি ভাইয়া, আপনার প্রশ্নটি বলুন। জি। জি, আপনাকে ধন্যবাদ। উনি জানতে চাইছে যে কেউ যদি স্বাদু পানিতে গলদা চিংড়ি চাষ করতে চায় তাহলে কি সরকারিভাবে কোনো লোনের ব্যবস্থা আছে কিনা, লোন পাবে কিনা? চমৎকার প্রশ্ন। যে আসলে আমরা এই চাষিদের আমরা জানি যে সমস্যা থাকে, আর্থিক সমস্যা। তবে যদি বড় আকারের কোনো চাষি, যেটা উনি বলতে চাননি বা বলতে পারেননি, যে ক্ষুদ্র বা প্রান্তিক চাষিদের ক্ষেত্রে তেমন কিন্তু অর্থের প্রয়োজন হয় না। আচ্ছা, আরেকটা প্রশ্ন নিয়ে নিতে পারি। জি বলেন, কে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি বলছিলাম মুরাদনগর কুমিল্লা থেকে, ওমর সানি ভাই। হ্যাঁ, যে আমি যদি চিংড়ি চাষ করতে চাই পুকুরের মধ্যে, তাহলে কোথায় যোগাযোগ করলে আমি ভালো একটা পরামর্শ পাবো? একটু ঠিকানাটা যদি বলতেন। জি অবশ্যই আপনি জানবেন। জি ধন্যবাদ। জি আচ্ছা, ওমর সানি ভাইয়ের ইয়েটা আমি দিচ্ছি, যে আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার আগ্রহ দেখে আমি অনেক বেশি খুশি। আমি আপনাকে জাস্ট আমার নাম্বারটুকু আমি বলছি। আমি সহকারী পরিচালক, জেলা মৎস্য দপ্তর, কুমিল্লা। এবং আপনি চিংড়ি চাষ সংক্রান্ত বিষয়ে যদি কারিগরি কোনো সহায়তা চান এবং তার যদি কোনো উপকরণ আপনার প্রয়োজন হয়, চিংড়ির পোনার যদি প্রয়োজন হয়, আপনি টেলিফোনেও আমার সাথে কথা বলতে পারেন। আমার টেলিফোনটুকু আপনাকে বলে দিচ্ছি, আপনি একটু নোট করে নেন। আমার টেলিফোন নাম্বার 01712737881। আবারও বলছি 01712737881। এবং আমি চিংড়ি এলাকাতে চাকরি করেছি, আমি নিজেই সেটার উৎপাদনের সাথে জড়িত। সুতরাং আশা করি আমি যা জানি সবটুকুই আপনাকে আমি দেব এবং আপনি লাভবান হবেন, এটা আমি নিশ্চয়তা আপনাকে দিতে পারি। এবং ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকজন চাষি আমার সহযোগিতায় সেটা শুরু করেছে এবং আমি আশা করব যে আপনি আমার সাথে যোগাযোগ করলে আপনার এটার উপকরণ, এটার কারিগরি সহায়তা, কোথায় কিভাবে আপনি শুরু করবেন, প্রয়োজনে আমি আপনার যে খামার রয়েছে বা পুকুর রয়েছে সেটাও আমি পরিদর্শন করব। এছাড়াও আপনি যদি স্থানীয়ভাবে আমাদের দাউদকান্দি উপজেলা মৎস্য অফিসে আপনি যোগাযোগ করেন, তাহলে সেখানেও কিন্তু আমাদের কর্মকর্তা রয়েছেন, উনি উনার পরামর্শ দেবেন। তারপরেও যদি মনে করেন যে আপনি আমাদের জেলা অফিসে আসবেন, আমাদের জাঙ্গালিয়া খামারে আসবেন,
চান্দিনা খামারে যাবেন, আপনার আশেপাশে কিন্তু অনেকগুলা সোর্স, ফলে আপনি যোগাযোগ করে নেবেন। এবং আমাদের যে ওয়েবসাইটেও কিন্তু দেয়া আছে এই অফিসগুলোর ঠিকানা, সেখানেও কিন্তু আপনি আমাদের অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার পেয়ে যাবেন। এবং আমি আশা করি আপনি অচিরেই যোগাযোগ করবেন, কারণ এখন থেকে আপনি যদি প্রস্তুতি নিয়ে নেন তাহলে কিন্তু সামনের সিজন আপনি ভালোভাবে ধরতে পারবেন। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমরা আলাপ করতেছিলাম যে আমাদের কুমিল্লা জেলায় কোন কোন এলাকায় চাষ হচ্ছে। হ্যাঁ, আমি আংশিক বললাম বলেছিলেন, হ্যাঁ। বিশেষ করে এখন দাউদকান্দি, নাঙ্গলকোট, লাকসাম, আপনার 14 গ্রাম, এই সমস্ত এলাকাতেই মোটামুটি আস্তে আস্তে চাষিরা, যেহেতু এটা পোনার সাথে জড়িত, পোনা যত পাবে ততই সেটা করতে পারবে, সুতরাং তারা যোগাযোগ করে এই অন্তত অঞ্চলগুলোতে শুরু হয়েছে। এবং আমরা চাচ্ছি, যেহেতু এটার মাটি পানি কুমিল্লা জেলার স্বাদুপানির চিংড়ি চাষ অর্থাৎ গলদা চিংড়ি চাষের জন্য উপযোগী, সুতরাং আমরা প্রশিক্ষণের মাধ্যমে হোক, আর্থিক সহায়তার মাধ্যমে হোক, এবং আপনার ছোট ছোট যদি ক্ষুদ্র ঋণ দিয়েও সেটা শুরু করা যায়, বিশেষ করে প্রশিক্ষণটা আমরা বলেই দিয়েছি যে কার্ভ, বিশেষ করে একক চাষ না হলেও কার্ভ গলদা মিশ্র চাষ বিষয়ক যে প্যাকেজটা আছে, সেই প্যাকেজের আলোকে যাতে উপজেলা বা খামারগুলোতে প্রশিক্ষণ প্রদান করা হয়, এবং প্রয়োজনে যদি চাষির সংখ্যা আরো বাড়ে, আমরা বিশেষভাবে অধিদপ্তরের সাথে যোগাযোগ করে সেটারও আমরা প্রশিক্ষণের ব্যবস্থা নিতে পারবো। তাহলে কিন্তু আগে দরকার জানা, তারপরে সেটা প্রয়োগ করা। সুতরাং আমরা চাচ্ছি যে সামনের দিনগুলোতে আমাদের মৎস্য অধিদপ্তর কুমিল্লা যে যাতে চিংড়ি চাষির সংখ্যা বাড়ানো যায়, এবং চিংড়ি চাষের প্রচলনটা আমরা বর্তমানে যা আছে তার কয়েক গুণ বেশি যাতে করা যায়। কারণ মানুষ বুঝতে পারে না যে এটা মাছ চাষের মতোই একটা চাষ পদ্ধতি, অত কঠিন নয়। ফলে আমরা আশা করব যে এটার সম্ভাবনা অনেক উজ্জ্বল এবং আমরা সেদিকে আগাতে পারবো। এবার আসি যে কুমিল্লা জেলায় গলদা চিংড়ির বর্তমান উৎপাদন কত? আপনাকে বললাম তো 30 মেট্রিক টন, এবং যেখানে আপনার সারা দেশে কিন্তু 57,000-এর উপর মেট্রিক টনের উপর আমাদের উৎপাদন। তো সেই জায়গায়, তবে দেখেন, যদি আমরা চাষটা ঠিক মতো করতে পারি আমাদের এরিয়া অনুযায়ী, আমাদের দেশে কিন্তু পিএল সরকারি বা বেসরকারি পর্যায়ে খুব সীমিত। মানে 23-24-এর সর্বশেষ পরিসংখ্যানে আমরা দেখেছি যে 7 কোটির মতো পিএল তৈরি হয়, অথচ আমাদের চাহিদা কিন্তু ব্যাপক। আপনি যদি আপনার সাতক্ষীরা, খুলনা, সাতক্ষীরা এই সমস্ত অঞ্চলে আমি নিজে ভিজিট করেছি, দেখেছি যে কি পরিমাণ চাষ হচ্ছে। সুতরাং আমরা যদি সরকারি বেসরকারি পর্যায়ে পিএল এর উৎপাদন যদি আমরা বাড়াতে পারি, তাহলেও কিন্তু চিংড়ি চাষ আমাদের বেগবান হবে। কারণ প্রাকৃতিক উৎসতে অনেক জটিলতা, সংগ্রহ করা, এটা পরিবহন করা, এবং সেইভাবে সেই সংখ্যক আশা করে নেওয়া। কিন্তু একটা ছোট একটা গলদার হ্যাচারি কিন্তু সে ইচ্ছা করলে 5 লাখ 7 লাখ কিন্তু পিএল তৈরি করতে পারে। যেমন আপনার সিসিডি এর কথা বললাম, ওরা রেকর্ডেড যেটা হলো, ধরো 40 লাখের উপর পিএল তৈরি করেছে, এবং এই পিএল কুমিল্লা অঞ্চল থেকে খুলনা, সাতক্ষীরাতে গিয়েছে। তাইলে কেন নয় আমরা কুমিল্লায় সেটা আমাদের চাষিরা গ্রহণ করবে এবং মাছের সাথে চিংড়িটা দেবে, দিয়ে গলদাও চাষ করবে, আবার মাছেরও চাষ করবে। জি, এবার জানবো যে গলদা চিংড়ির চাষ পদ্ধতি কি জটিল কিনা? মানে যদি বলছিলেন যে আলোচনায় বললাম একেবারে সহজ, তারপরে আপনার পুকুর প্রস্তুতি থেকে শুরু করে যা বিষয়গুলো জাস্ট হলো আমাদের স্বাভাবিক মাছের মতো, স্বাভাবিক মাছ চাষের মতোই করে দেয়। কিছু কিছু বিষয়, যেমন তার খাবার, তার আশ্রয়স্থল দেওয়া, তাকে একটু নিরাপদ বেষ্টনী দেওয়া, এই সমস্ত বিষয়গুলো, পানির একটু পরিবর্তন করা, নতুন পানি মাঝে মাঝে যোগ করা। আপনার কথা অনুযায়ী যে এটা খুবই সহজ চাষ পদ্ধতি, কিন্তু তারপরেও এটা সম্প্রসারণ হচ্ছে না কেন চাষটা? ওই যে সেটা হলো কি, যে একটা বদ্ধ ধারণা যে আমাদের দক্ষিণাঞ্চলে সেটার প্রচলন, এবং এটা কি আসলে মিঠা পানিতে হয়, এটা কি আসলেই স্বাদু পানিতে হয়। কিন্তু দেখেন, তার জীবন চক্রের একটা পর্যায়ে পিএল হওয়া পর্যন্ত, লার্ভি থেকে পিএল হওয়া পর্যন্ত তার 12-15 পিপিটি বা 10 থেকে 15 পিপিটি লবণাক্ত পানির প্রয়োজন। হয়তো সেটা 30 থেকে 45 দিন হতে পারে, কিন্তু তারপরেই কিন্তু আপনাকে আমি এখনো কিন্তু আমাদের এই যে গত বছরের যে উৎপাদন, সেখানে জাঙ্গালিয়া খামার, সেটা শহরের ভিতরেই, আপনি সেখানে কিন্তু একটা পুকুরে আমার অন্যান্য পোনার সাথে, মাছের পোনার সাথে গলদা চিংড়ি রয়েছে, সেগুলো বড় হচ্ছে। ফলে এটা দেখানোর উদ্দেশ্য হলো যে আপনার এখানে লবণ পানির প্রয়োজন নেই। আপনি যেটা পিএল যদি চিংড়ির পিএল যদি আমরা নিশ্চয়তা দিতে পারি, তাদেরকে যদি প্রশিক্ষিত করতে পারি, তাদেরকে যদি কারিগরি সহায়তা দিতে পারি, তাহলেই তো এটা সম্প্রসারণ সম্ভব। এবং এই সমস্যাগুলো দূর করলেই কিন্তু দেখা যাবে যে কুমিল্লা জেলায় ব্যাপকভাবে গলদা চিংড়ির চাষ হবে। জি, মৎস্য অধিদপ্তর থেকে চাষীদের কি কি সহযোগিতা করা হয় আমরা কিন্তু প্রতিনিয়ত পরামর্শ দিচ্ছি, এবং এই সংক্রান্ত লিফলেট আমরা দিচ্ছি।
এবং তাদের যদি খামার পরিদর্শনের প্রয়োজন হয় সেটাও আমরা করে যাচ্ছি, এবং আমরা মোটামুটি প্রচারণার একটা ব্যবস্থা নেওয়া। জি। তবে আমাদের যেটা অভাব সেটা হলো যে কুমিল্লা জেলায় জেলা অনুযায়ী যে এতগুলো উপজেলা এবং আমরা দ্বিতীয় অবস্থানে, সেই অনুযায়ী কিন্তু আমাদের কোনো প্রকল্প চলমান নেই। এটা চেষ্টা চলছে, যদি আমরা এই মাছ চাষ সম্প্রসারণ সংক্রান্ত কোনো প্রকল্প আমরা গ্রহণ করতে পারি এবং সেই প্রকল্পের যদি একটা ইউনিট আমরা গলদা চিংড়ি চাষের সম্প্রসারণ রাখি, তাহলেই কিন্তু দেখা যাবে যে আমরা আমাদের ফলাফল প্রদর্শন করে আমাদের চাষিদেরকে আমরা উদ্বুদ্ধ করতে পারবো। ফলেই কিন্তু চাষিদের ভয় ভীতিটা প্রশিক্ষণের মাধ্যমে, কারিগরি সহায়তার মাধ্যমে, তার সাথে আলাপ আলোচনার মাধ্যমে যদি দূর করা যায়, তবেই কিন্তু তাদের আগ্রহটা বাড়বে। এবং এটার সম্ভাবনা, এটা এরকম না যে আমি করতে পারবো না, আমার জায়গা আছে, আমার যথেষ্ট পুকুর আছে কুমিল্লা জেলায়, এবং এর মাটি পানি সবই হলো গলদা চিংড়ি চাষের অনুকূল। সুতরাং আমরা কেন করব না? আমাদের দরকার একটু জাস্ট হলো এগিয়ে আসা। এটা হলো সরকারি পক্ষ থেকে আমরা এগিয়ে যাওয়া, আবার চাষিরাও আমাদের কাছে আসে। এই যোগাযোগটা হলেই যদি দেখবেন যে এখানে গলদা চিংড়ি চাষ আরো বেশি, মানে আমাদের আন্তরিকতার সাথে বিষয়টাকে নিতে হবে। অবশ্যই। আপনি যদিও বলেছেন যে বেসরকারি পর্যায়ে দাউদকান্দিতে একটি হ্যাচারি রয়েছে ওই যে গলদা চিংড়ির, কিন্তু কুমিল্লা জেলা অফিসে কোনো হ্যাচারি আছে কিনা? এটা তো জেলা অফিসে না, আমাদের একদম জেলা কার্যালয়ের সামনেই হলো আমাদের মৎস্য বীজ উৎপাদন খামার জাঙ্গালিয়া কুমিল্লা। সেখানে কিন্তু আমি 24 এবং 25 দুই উৎপাদন বছরেই কিন্তু আমরা গলদার পিএল উৎপাদন করেছি। যদিও চাহিদার তুলনায় কম, আমাদের যেই সীমিত যে সম্পদ বা সীমিত যে আমাদের সংস্থান, তার মধ্যেই কিন্তু এটা আমি তৈরি করেছি, আমি নিজে করেছি, আমি নিজে এটার সাথে ইনভলভ। হয় কি, এটা একটা পরিশ্রমী কাজ। যদি এটা ধৈর্যের সাথে এবং তার জ্ঞান অর্জনের মাধ্যমে সেই জ্ঞানটাকে যদি কাজে লাগানো যায়, তাহলেই কিন্তু আমরা পিএল উৎপাদনটা বাড়াতে পারবো। মানুষের কি হয়, আমি গলদা চিংড়ি চাষ করব, তার প্রথম প্রশ্ন হবে আমি গলদার পোনা পাবো কোথায়, অর্থাৎ গলদার পিএল আমি পাবো কোথায়। সুতরাং আমরা যদি সরকারি বেসরকারি পর্যায়ে সেটা নিশ্চিত করতে পারি, এবং এটা আমাদের সুযোগ আছে, সুতরাং সেটা যদি আমরা করতে পারি, তাহলে অবশ্যই এই জেলার গলদা চিংড়ি চাষ আরো বেশি সম্প্রসারিত হবে। এবং এই কুমিল্লা জেলার সবচেয়ে বড় জিনিস, কোনো জেলায় গলদা চিংড়ি হ্যাচারিও নাই, কিন্তু এখানে তো রয়েছে। সুতরাং এদিকে আমরা একটু নজর দেওয়া উচিত বলে আমি মনে করি। আচ্ছা, আরেকটু জানি যে এই যে গলদা চিংড়ির চাষের বিষয়টা, মানে এই সেক্টরের উন্নয়নের জন্য আপনাদের জেলা অফিস, মানে জেলার ভবিষ্যৎ পরিকল্পনা আছে কিনা? আমি তো আগেই বললাম যে আমরা ইতিমধ্যেই, যেমন সামনের সিজনে আমরা গতবার যে গলদার পিএল আমরা তৈরি করেছি, তার চেয়ে আমরা বেশি পরিমাণ পিএল তৈরি করব, এটা আমাদের একটা টার্গেট আছে। প্লাস হলো যে আমাদের গলদা চিংড়ি চাষ সংক্রান্ত প্রশিক্ষণের যে ব্যবস্থা, সেটা আমরা বৃদ্ধি করছি। আবার সরকারি ব্যাংক বলেন, বেসরকারি ব্যাংক বলেন, ব্যাংক প্রতিষ্ঠান থেকে যাতে ঋণ দেয়া যায় সেটার ব্যবস্থা আছে। খালি প্রস্তাবনা পাঠিয়ে সেটা যদি আমরা করতে পারি, যে তাকে আর্থিক সহায়তা করলাম, কারিগরি সহায়তা করলাম, তাদের উপকরণে প্রাপ্তিতে সহায়তা করলাম, তাহলেই তো সমন্বয়টা হয়ে গেল, এবং তখনই দেখা যাবে যে এই জেলার গলদা চিংড়ি চাষ আমরা ব্যাপকভাবে করতে পারব। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার মূল্যবান সময় দিয়েছেন। আপনাকেও ধন্যবাদ, এবং শ্রোতা বন্ধু আপনারা সবাই ভালো থাকবেন, এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি, এবং ভালো থাকবেন সবাই, এটাই কামনা করছি। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন কৃষি বিষয়ক ফোন ইন অনুষ্ঠান। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।